হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। তো আজকে আমাদের টপিক কি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর আমরা আজকে বেসিক আমরা নিড পড়বো বা সেমিকন্ডাক্টরের যাকে বলে ইন্ট্রোডাকশন করবো। তারপর আমরা ইন ডিটেলস সেমিকন্ডাক্টর ডায়োড ট্রানজিস্টার বা তার ফাংশন এগুলো ইন ডিটেলস আমরা পড়বো। তো দেখো সেমিকন্ডাক্টর প্রথমেই যদি আমরা বলি যে সেমিকন্ডাক্টর কি, আগে এক্সাম্পল থেকে শুরু করি। দেখো সেমিকন্ডাক্টর আমাদের মোবাইল ফোন বা এলইডি টিভি বা এলইডি লাইট বা আর কি বলবো যেন, হ্যাঁ, যেগুলোকে সাধারণত পাওয়া যায় আমাদের বিভিন্ন টাইপের যে এলইডি এলইডি লাইট মানে সমস্ত কিছু, আর যেগুলো চার্জার লাইট সেগুলোর ক্ষেত্রে সব এগুলো কিন্তু কি না, সব সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। এবং যারা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি তাদেরকে বলা হয় কি ইলেকট্রনিক্স। দুটো ভাগ আছে দেখো, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল আর হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স এইটা হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, তাদেরকে বলবো আমরা ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর যেগুলো সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হবে সেটাকে বলবো আমরা কি ইলেকট্রনিক্স। আর ইলেকট্রিক কি, যেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর ইউজ হবে না, কোনো হয়তো ফিলামেন্ট দিয়ে, যেমন হচ্ছে ইলেকট্রিক হিটার বা যে ফ্যান, সেটা ইন্ডাকশন মোটর হতে পারে। এরপর তার কিছু ভোল্টেজ রেটিং বা কারেন্ট রেটিং, যেটাকে আমরা ভোল্ট মিটার বা অ্যামিটার বলি, তার ক্ষেত্রে তো সেমিকন্ডাক্টর দিয়ে, মানে যেগুলো ডিজিটাল ডিসপ্লে করে সেগুলো তার ক্ষেত্রে সেমিকন্ডাক্টর থাকতে পারে। তাহলে কি দেখো ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকের বেসিক ডিফারেন্স কি না, ইলেকট্রিক্যাল সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হবে না, আর যেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স সেটা সবগুলোই কিন্তু সেমিকন্ডাক্টর অবশ্যই থাকবে। সেমিকন্ডাক্টর অবশ্যই সেগুলো থাকবে। এখন আমরা তাহলে বুঝতে পারছি সেমিকন্ডাক্টর নিডটা কোথায়। যতগুলো আমাদের মডার্ন টেকনোলজিতে যতগুলো আমরা ইউজ করছি, দেখো সমস্ত কিছু মোবাইল ফোন থেকে শুরু করে, মোবাইল ফোন মানে দেখো এই গ্রোথটা কত তাড়াতাড়ি আসছে, যে কমিউনিকেশন সিস্টেম যতগুলো, স্যাটেলাইট কমিউনিকেশন বলো বা যে রকেট লঞ্চার বলো, মহাকাশ গবেষণায় এত যে আম, তোমার ডেভেলপমেন্ট করছে, বা কমিউনিকেশন সিস্টেমে যে এত ডেভেলপমেন্ট করছে, বা এই যে ধরো তোমরা ইউটিউব ফেসবুক, যেখানে আমি ভিডিও আপলোড করছি সেটা ইউটিউব, সেটা কিন্তু সেমিকন্ডাক্টরের একটা অবদান। মানে কম্পিউটার সমস্ত কিছু এগুলো কিন্তু আসে সেমিকন্ডাক্টর ডিভাইস আবিষ্কার করার পর, এগুলো কিন্তু পুরো আছে, এগুলো সব সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। তো সেমিকন্ডাক্টর এটা হচ্ছে কি কন্ডাক্টর আর ইনসুলেটরের মিডিয়ামের একটা হচ্ছে মেটেরিয়াল। মানে যদি আমরা এরকম বলি এর ডেফিনেশনটা, তাহলে দেখো এটা আসবে যে সেমিকন্ডাক্টর Semiconductor are those material which conductivity arise বা which gives conductivity বা which have conductivity between conductor and insulator। কন্ডাক্টর এবং ইনসুলেটরের মিডিয়ামের কন্ডাক্টিভিটি থাকবে। যে কন্ডাক্টিভিটি আমরা দিই, কন্ডাক্টিভিটি মানে কন্ডাক্টিভিটি যদি হাই হয় তাহলে কি কারেন্ট ফ্লো হবে বেশি, সেটা কন্ডাক্টর বলি। যদি একবারে লো হয় বা একবারে জিরো হয় তার ক্ষেত্রে আমরা কি বলি, ইনসুলেটর, মানে কারেন্ট ফ্লো হয় না, আর এটা কি মিডিয়ামের মধ্যে। এখন আমরা যদি দেখি যে এই সেমিকন্ডাক্টর যে ডিভাইস বা সেমিকন্ডাক্টর যে ডিভাইসগুলো বা সেমিকন্ডাক্টর যে ম্যাটেরিয়ালস, এটা কেন এত আমাদের ইম্পর্টেন্স হলো বা কেন এত গ্রোথ করলো, এই ডিভাইসগুলো কেন এতটা আমাদের ইম্পর্টেন্ট, বা সেমিকন্ডাক্টর কেন আমাদের মানে বা যদি আমরা ইম্পর্টেন্স দেখি, ইম্পর্টেন্স অফ সেমিকন্ডাক্টর, সেটা যদি দেখি আমরা, তাহলে দেখুন ইম্পর্টেন্স অফ সেমিকন্ডাক্টর। আচ্ছা, ইম্পর্টেন্স অফ সেমিকন্ডাক্টর আগে আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি, যেখানে তোমাদের আরো ক্লিয়ার হবে যে সেমিকন্ডাক্টর গুলো কোন কোন ডিভাইসগুলো। যে কোনো সার্কিট, মানে তোমার এলইডি সার্কিট বা মোবাইল ফোনের সার্কিট, মানে খারাপ মোবাইলের সার্কিট, বা যে কোনো ইলেকট্রনিক্সের, যেটা হচ্ছে তোমার মাইক্রোভেন টাইক্রোভেন, বা আগে যে সিডি প্লেয়ার ছিল, সিডি প্লেয়ারগুলো বা ডিভিডি প্লেয়ারগুলো, সমস্ত কিছু হার্ড ডিস্ক তার ডিস্ক যা বলবে, সবগুলো ভাঙার পর যদি তুমি এইরকম টাইপের কোনো স্ট্রাকচার, কালো রঙের না নিচে দুটো পা আছে লেগ, বা এটা একটা হচ্ছে কালো রঙের বা এই নিচে তিনটে লেগ আছে, অর এরকম একটা ওয়্যার আছে, তার সঙ্গে এখানে একটা মোটা যেটা কালো আছে, তারপর ওদিকে আর্টটা বেরিয়ে গেছে,
বা কোনো সার্কিটের উপরে জাস্ট এরকম ভাবে চাপানো আছে, নিচ দিক থেকে এইদিকে অনেকগুলো ওয়্যার বেরিয়ে গেছে, এইদিকে অনেকগুলো ওয়্যার বেরিয়ে গেছে, এরকম টাইপের। এগুলো সব হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইসের একটা, যেটা দুটো পা থাকে তার নাম হচ্ছে ডায়োড, এটা তিনটে পা থাকলে হচ্ছে কি ট্রায়োড বা ট্রানজিস্টর বলবো আমরা। আর এই যেটা এটা হচ্ছে একটা টাইপ অফ ডায়োড, এরকম টাইপেরও ডায়োড হয়, এরকম টাইপেরও ডায়োড হয়, এখন তো আবার অনেক কিছু বেরিয়ে গেছে, এসিআর টেসিআর মসফেট টসফেট অনেক কিছু। আর এটা হচ্ছে আইসি বলা হয়, ইন্টিগ্রেটেড সার্কিট, বা তোমরা যে মোবাইলে চিপস দেখেছো সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি বলা হয়। আইসি মিনস হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে দেখো এর ইম্পর্টেন্স বা এই সেমিকন্ডাক্টর গুলো ইম্পর্টেন্স, যদিও এগুলো আমরা যে সেমিকন্ডাক্টরের কথা বলছি সেগুলো হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টর মিনস মানে ধরো পিওর কার্বন, কার্বনের সঙ্গে বিভিন্ন টাইপের কার্বন ডাইঅক্সাইড হয়, বা কার্বনের বিভিন্ন টাইপের কি হয় না তার যে কম্পাউন্ড তৈরি হয়, যৌগ তৈরি হয়। ঠিক আছে, এখন সব সেমিকন্ডাক্টরে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর বেরিয়ে গেছে অনেক। ঠিক আছে, আমরা যে কথাটা বলছি মানে একবারে পিওর সেমিকন্ডাক্টর, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো আমরা পড়ছি। তারপর আমাদের কিছু কিছু কম্পাউন্ড সেমিকন্ডাক্টর আছে, মানে এক্সাম্পল হিসেবে, ইন ডিটেলস কিন্তু আমাদের নেই। আমাদের যেটা পিওর সেমিকন্ডাক্টর, সেই পিওর সেমিকন্ডাক্টরে বেশি পরিমাণে আছে। তাহলে দেখো ইম্পর্টেন্স অফ সেমিকন্ডাক্টর, ফার্স্ট নাম্বার পয়েন্ট বলবো না, কন্ট্রোল ক্যান কন্ট্রোল কারেন্ট, মানে তোমার কারেন্টটা কি করবে, ইনক্রিজ করাবে না ডিক্রিজ করাবে, কারেন্টটাকে তুমি কি করতে পারবে, কন্ট্রোল করবে। হ্যাঁ, উইথআউট, এখানে কারেন্ট কন্ট্রোল ব্র্যাকেটে লিখে দাও, উইথআউট এনার্জি, উইথআউট এনার্জি লস, উইথআউট এনার্জি লস, কোনো প্রকার কিন্তু এনার্জি কি করবে, লস করবে না, এনার্জির কোনো লস হবে না, সেই কারেন্ট কন্ট্রোল করবে। এমনি তো কারেন্ট কন্ট্রোল হয়, যেমন জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমাদের যে সিলিং ফ্যান আছে তার একটা বড় ধরনের রেগুলেটর পাওয়া যায়, আর একটা ছোট রেগুলেটর পাওয়া যায়। যে বড় রেগুলেটর আছে সেখানে সিম্পল একটা ওয়্যার আছে, সেই ওয়্যারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে কি করছি আমরা, কমানো হচ্ছে ফ্যানের মধ্যে, যেখানে কারেন্টটা কন্ট্রোল হচ্ছে, ফ্যানটা আস্তে ঘুরছে বা যদি বেশি বাড়ে জোরে ঘুরছে, এটা হচ্ছে রেগুলেটর। আবার আরেক ধরনের তোমরা রেগুলেটর দেখেছো বোর্ডে লাগানো থাকে, জাস্ট ছোট সাইজের সুইচের মতো, একটু জাস্ট উপরে উঠে থাকে, নব থাকে, সেটা কি ইলেকট্রনিক্স রেগুলেটর। সেই ইলেকট্রনিক্স রেগুলেটরে তুমি দেখবে হিট কোনো হয় না, এবং ওখানে রেগুলেট করছে, ওটা কিন্তু কারেন্ট কন্ট্রোল করছে, ওটা সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে তৈরি, কারেন্ট কন্ট্রোল করছে দুজনে, কারেন্ট কন্ট্রোল। বাট যেটা আমাদের বড় সাইজের আগে যেটা ইলেকট্রিক্যাল ছিল, কেবলমাত্র একটা ওয়্যার ছিল, সে কি এনার্জি আমাদের লস করছে না, কারণ তার মধ্যে হিট জেনারেট হচ্ছে, এনার্জি লস হচ্ছে। আর যেটা ইলেকট্রনিক সেটা কিন্তু এনার্জি কোনো লস করছে না, এই জন্য তার বেনিফিট বেশি। এখন তো সবগুলো ওরকম টাইপেরই চলে এসেছে, বড় আর রেগুলেটর হয়তো দোকানে কিছুদিন পর খুচরো পাবে না, এখন যদিও পাওয়া যাচ্ছে হয়তো, আর হয়তো দেখা যাবে 1 বছর পরে তোমার ওই রেগুলেটর পাওয়া যাবে না, কারণ কোম্পানি ওই রেগুলেটর কিন্তু আর বাড়াচ্ছে না, আগে থেকে যেগুলো আছে সেগুলোই তৈরি করছে। তাহলে এনার্জি লস করবে না, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু যদি আমরা বলি, তাহলে এটাকে আমরা লিখবো যে ইউনিডিরেকশন, কারেন্ট ফ্লো ইন ইউনিডিরেকশন, কারেন্ট ফ্লো ইন ইউনিডিরেকশন, কারেন্ট ফ্লো ইন ইউনিডিরেকশন। দেখো যে কোনো একটা সিম্পল ওয়্যার যদি আমরা নিই, ধরো এখানে একটা ওয়্যার আছে আমার, এই ওয়্যারে তুমি যদি এখানে ব্যাটারি প্লাস টার্মিনাল অ্যাড করো, এখানে যদি মাইনাস টার্মিনাল অ্যাড করো, কারেন্ট ফ্লো হবে। আবার যদি উল্টো করে দাও, এখানে প্লাস টার্মিনাল, এখানে যদি তুমি মাইনাস টার্মিনাল অ্যাড করো, কারেন্ট ফ্লো হবে। বাট ডায়োডের আমরা পরের পিকচারটা পড়বো ইন ডিটেইলস, জাস্ট এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এইটি হচ্ছে ডায়োড, এর এই দিকটা পজিটিভ টার্মিনাল হয়, এটা নেগেটিভ টার্মিনাল হয়। এখন এই ডায়োডে যদি তুমি ব্যাটারির সঙ্গে পজিটিভ টু পজিটিভ আর নেগেটিভ টু নেগেটিভ, মানে পজিটিভ টার্মিনালের সঙ্গে নেগেটিভ টার্মিনাল, আর এই পজিটিভের সঙ্গে পজিটিভ টার্মিনাল আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ টার্মিনাল কানেক্টেড করে, তাহলে কারেন্ট ফ্লো হবে। আর উল্টো ডিরেকশনে কিন্তু কারেন্ট ফ্লো হবে না, মানে ধরো তুমি ব্যাটারিটা চেঞ্জ করে দিলে, এটা প্লাস এটা মাইনাস, এখানে কোনো আর কিন্তু কারেন্ট ফ্লো হবে না। তার মানে কি দেখো, ডিরেকশনটাকে তুমি কি করতে পারছো, ডিরেকশনটা চুজ করতে পারছো, কোন ডিরেকশনে তুমি কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, এখানে যেমন তো যদি কোনোদিন দেখো চার্জার লাইট কারেন্ট যখনই চলে আসে তখনই কি হয়, অফ হয়ে যায়, কিছু কিছু চার্জার লাইট আছে। আবার যখনই কারেন্ট চলে যায় তখন অটোমেটিক কি হয়, অন হয়ে যায়। সেটা তোমার ডিপেন্ডেন্ট করছে এই ডায়োডের, মানে সার্কিট বানানো আছে ডায়োড দিয়ে। আবার ওখানে ট্রানজিস্টরও কিছু থাকে, সেটা ভোল্টেজ ডিফারেন্স আমরা একটু পরে পড়বো। রিভার্স ব্যাস, ফরওয়ার্ড ব্যাস, কোন কন্ডিশনে রিভার্স হবে, কোন কন্ডিশনে ফরওয়ার্ড হবে, অর্থাৎ কারেন্ট কখন ফ্লো হবে, কারেন্ট কখন ফ্লো হবে না, তার উপরে ডিপেন্ডেন্ট করবে। এরপরে ডায়োডের যে কম্বিনেশন আছে সেই কম্বিনেশনে আমরা পড়বো। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা এখানে যে সেমিকন্ডাক্টর, এটা আমি জাস্ট ধরো 1920 থেকে 1930-এর মধ্যে গ্রোথটা আছে, মানে 30-এ ফাইনালি কিন্তু সেমিকন্ডাক্টর ডিভাইস অলরেডি আবিষ্কার হয়ে যায়।
তো তার আগে কি এই দুটো কন্ডিশন, যেটা তোমার এই যে ক্যান কন্ট্রোল কারেন্ট উইদাউট এনার্জি লস, আর এখানে হচ্ছে তোমার, যদিও এটা হবে না, এনার্জি লস কিন্তু আগের ডিভাইস কোনো থাকেনি, আর এই যে কারেন্ট ফ্লো ইন ইউনিট ডিরেকশন, এই দুটো কন্ডিশন হিটিং ইফেক্ট না, এটার জন্য আরেকটা ডিভাইস ছিল, সেই ডিভাইসটার নাম হচ্ছে তোমার ভালভ। এটাকে বলা হচ্ছে তোমার ভালভ, বা যেমন ডায়োড ভালভ বা টায়োড ভালভ। ডায়োড হলে দুটো টার্মিনাল থাকে, আর ট্রায়োড হলে হচ্ছে তিনটে টার্মিনাল থাকে। তো এটা ভালভ হিসেবে এসেছিল। তো ভালভের যদি আমরা পিকচারটা দেখি কিভাবে ও কন্ট্রোল করছিল, দেখো কারেন্ট, কিন্তু সেখানে এনার্জি কোনো সেভ করছিল না। এই জন্য আমরা সেমিকন্ডাক্টর কিন্তু এতটা গ্রোথ পেয়েছি। ধরো এরকম একটা ভালভ, হ্যাঁ, এই কোনো এয়ার থাকবে না, এখানে একটা থাকবে তোমার এনোড, এটা এনোড, আর এইখানে একটা ফিলামেন্ট থাকবে, এটাকে বলা হচ্ছে ক্যাথোড। ফিলামেন্টের কি কাজ না, ইলেকট্রন এমিটেড করে। এখানে আবার বিভিন্ন কন্ডিশন থাকে যে কিভাবে ভোল্টেজ সাপ্লাই করা হয় একটা ওয়্যার দিয়ে, ইলেকট্রন জেনারেট হবে, দিয়ে ইলেকট্রনগুলো মুভ করে এই প্লেটে আসবে। এখন দেখো এই হিটটাকে যদি আমরা কন্ট্রোল করি, মানে এখানে যে ভোল্টেজ আছে, ভোল্টেজটা দিয়ে যদি হিটকে কন্ট্রোল করি আমরা, তাহলে কি হবে, হিটকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে এখান থেকে ইলেকট্রনটা কন্ট্রোল হবে। আবার দেখো সবসময় এইখান থেকে, এটা এনোড, তো এটা ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড থেকে সবসময় অ্যানোডের দিকে ইলেকট্রন ফ্লো হবে। তাহলে ক্যাথোড থেকে অ্যানোড দিকে ইলেকট্রন ফ্লো মানে ইউনিট ডিরেকশন, যেটা আমি দেখেছি, দেখো কারেন্ট ফ্লো ইউনিট ডিরেকশন হবে। নাম্বার 2 হচ্ছে দেখো কন্ট্রোল দ্য কারেন্ট। দেখো এখানে হিটিং ইফেক্ট কন্ট্রোল করতে হবে, কিন্তু এই লাইনটা থাকবে না, এই যেটা এনার্জি উইদাউট, এখানে এনার্জি কিন্তু লস হবে। কারণ কি, হিটিং ইফেক্টের জন্য, হিটিং ইফেক্টের জন্য এনার্জি কি আসবে, লস আসবে। নাম্বার 2 হাই ভোল্টেজ দরকার হয়, আর যেগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস সেগুলো একবারে লো ভোল্টেজে কাজ করে। সিম্পল একটা এক্সাম্পল দেখো, তোমার এলইডি বাল্ব একবারে যদি তোমার লো হয়ে যায় ভোল্টেজ, কোনোদিন দেখবে বাড়িতে একবারে লো ভোল্টেজ, তবু কিন্তু এলইডি লাইট জ্বলছে। বা মোবাইলের চার্জার একবারে লো ভোল্টেজে মোবাইল চার্জ হচ্ছে। কিন্তু আগের যে বাল্বগুলো ছিল আমাদের, যেগুলো ফিলামেন্ট ছিল, সেই ফিলামেন্ট দিয়ে সেগুলো কিন্তু আবার জ্বলবে না, হয়েছে। তার মানে কি, এরা সবসময় লো ভোল্টেজে কাজ করবে, আবার লাইফ টাইম বেশি হয়। এদের আবার লাইফ টাইম কম হয় কেন না, তাড়াতাড়ি, এখানে এই যে ফিলামেন্ট, এটা কি বিভিন্ন ওয়্যার হয়, তার মধ্যে বেরিয়াম অক্সাইডের কোটিং দিলে আবার খুব ভালো হয়, মানে বেরিয়াম অক্সাইডের ওয়ার্ক ফাংশনটা হচ্ছে খুব লো আর কি, এই জন্য খুব তাড়াতাড়ি হিট করলে জেনারেট হয়ে যায়। যেমন আমরা অলরেডি ফটো ইলেকট্রিক ইফেক্টে পড়েছি যে ওয়ার্ক ফাংশন কি, মিনিমাম একটা এনার্জি দিতে হয় কোনো মেটালকে, যে মেটাল সারফেস থেকে ইলেকট্রন এমিটেড হবে, সেই মিনিমাম এনার্জিটাকে বলেছিলাম আমরা ওয়ার্ক ফাংশন। তো এই বেরিয়াম অক্সাইডের ওয়ার্ক ফাংশনটা লো হয়, এই জন্য বেরিয়াম অক্সাইডের একটা কোটিং দেওয়া হয়, তারপর হিট করা হয়। তবু অনেক সময় কি, হিটের জন্য কি হবে, এটা ফিউজ হয়ে যাবে। একবার যদি ফিউজ হয়ে যায়, তারপর এটাকে আবার ভ্যাকাম করতে হয়, ভালভ বা ভালভ ওয়ানের ডিরেকশনে বলা হয় এটাকে। আমরা আরেকটা নাম বলা হচ্ছে তোমার ডায়োড ভালভ বা ট্রায়োড ভালভ। হ্যাঁ, আবার ওর ভিতরে কি থাকে, তোমার এয়ার থাকবে না। তাহলে এয়ার যখনই তোমাকে করতে হবে, ধরো এই ভিতরে পুরো একটা ধরো কাঁচের ডিব্বা, তার কাছ থেকে তোমাকে এয়ারটা বার করে নিতে হবে মেশিন দিয়ে। তার মানে এর যে টেকনোলজি, সেই টেকনোলজিটা কিন্তু অনেক হার্ড টেকনোলজি। আর সেমিকন্ডাক্টর টেকনোলজি মানে একবার তুমি যদি ওটাকে কম্বিনেশন বিভিন্ন টাইপের ড্রপিং আমরা করবো, একবার যদি ড্রপিং কনসেন্ট্রেশনটা আমরা আবিষ্কার করে ফেলি, যে কোনটা কোন মেটালের সঙ্গে ড্রপিং করতে হবে, কত কনসেন্ট্রেশন দেবো, সেভাবে যদি আবিষ্কার করে, তারপর বিভিন্ন টাইপের ছাঁচ, আমরা বলি না ছাঁচ, বা অন্য মূর্তি টুর্তি, মানে দেখো যে ফ্রেম তৈরি করছে একবার মূর্তির ফ্রেমটা, সেটা তৈরি করতে যাওয়ার পর তারপর যে কোনো মিস্ত্রিকে দাও, সেই সিমেন্ট দিয়ে বা যে কোনো বিভিন্ন প্লাস্টার অফ প্যারিস দিয়ে সেই ছাঁচের, মানে ওই ছাঁচটা পেয়ে গেলে সে সবসময় প্রোডাক্ট করতে পারবে, মানে ইজি করতে পারবে টেকনোলজি। এই জন্য সেমিকন্ডাক্টর টেকনোলজিগুলো ইজি চলে আসে। এই জন্য এটা আমাদের ওরিজিনাল সিলেবাসে নেই। আমরা পড়েছি 2000 এইচএস 2000 হচ্ছে তোমার 6 সাল আমরা পড়েছি এগুলো। এখন তো প্রায় 6 মানে 14 বছর হয়ে গেল, অলরেডি 20। তো এখন আর এগুলো ভালো তার নয়, কোনো তোমাদের বই দেখবে এগুলো নেই, কারণ কি সিলেবাসের মধ্যে এগুলো উঠিয়ে দিয়েছে, কারণ এগুলোর বেনিফিটের জন্য, হিটিং ইফেক্টের জন্য, বা অনেক বিগ সাইজের হয় এটা, ঠিক আছে, অনেক বড় নিতে হয়, জায়গা অনেক বড় লাগবে, সার্কিট বড় লাগবে। তো এখন এখন দেখছো না, যত সেমিকন্ডাক্টর আমাদের গ্রো করছে, বা তোমরা আরেকটা জিনিস দেখবে, দেখবে বিভিন্ন ল্যাপটপ আছে বা মোবাইল আছে, তাদের যে চিপস মাইক্রো প্রসেসর বলছে 5th জেনারেশন, 6th জেনারেশন, 7th জেনারেশন, আবার i3 i4 জেনারেশন। মিনস কি, যত জেনারেশন বড় হচ্ছে না, 5 থেকে 6 বা 7, তত চিপসগুলো কি করছে, ছোট করছে, মানে তত স্মল সাইজের, তো কোয়ান্টামের দিকে যাচ্ছে, একবার স্মল স্মল সাইজ, কিন্তু তার যে মানে কাজ একবার ইনফাইনাইট কাজ, ঠিক আছে। কারণ ধরো একটা মোবাইল কত কিছু করে দিচ্ছে, সমস্ত কিছু ইন ডিটেলস, একটা সিম্পল একটা তার মধ্যে চিপস লাগানো আছে, একটা নয় অনেকগুলো আছে, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি যে এরকম ছোট একটা সাইজ। ওকে, তাহলে আমরা এখান থেকে বললাম যে সেমিকন্ডাক্টর গুলো আমাদের কিভাবে কাজ করছে, বা সেমিকন্ডাক্টর গুলোকে কেন এত বেনিফিট আসছে, এগুলো নিয়ে। এরপর আমরা পড়বো সেমিকন্ডাক্টরের, যদি আমরা দেখি যে
ডিফারেন্সগুলো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। হ্যাঁ, তো এখানে আমরা ইন জেনারেল যেটা অলরেডি আমরা হয়তো ক্লাস 9 10 একবার পড়েছি, কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হয় না, এই হয় ওই হয়, পড়েছি না? কন্ডাক্টর মানে কারেন্ট ফ্লো হবে, ইনসুলেটর মানে কারেন্ট ফ্লো হবে না, আর যদি বলি আমরা সেমিকন্ডাক্টর মিডিল মানে বেশি কারেন্টও ফ্লো হবে না আর কম কারেন্ট ফ্লো হবে। তো সেটাকে আমরা একটা রেজিস্টিভিটি দিয়ে বলতে পারি। রেজিস্টিভিটি 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 এটা প্রথমে ধরো কন্ডাক্টর, প্রথমে কন্ডাক্টর 10⁻² থেকে 10⁻8 এটা হচ্ছে ওহম মিটারে থাকে। হ্যাঁ, এটা ওহম মিটার রেজিস্টিভিটি হয়, এটা কন্ডাক্টরে। আবার যদি আমরা দেখি সেমিকন্ডাক্টর, 10⁻5 থেকে 10⁻6, 10⁻5 থেকে কত 10⁻6, এটা ওহম মিটার, ইউনিট সেম আসবে ওহম মিটার। আর যদি আমরা দেখি ইনসুলেটর, ইনসুলেটর ভ্যালু 10⁻11 থেকে 10⁻19, দেখছো কত ভ্যালু। এই জন্য এগুলোকে কন্ডাক্টে করতে পারে না, এই রেঞ্জের মধ্যে আছে। আর যদি আমরা বলি রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি যদি আমরা বলি উল্টে যাবে, কন্ডাক্টিভিটি তার মানে উল্টে গেলে এটা 10⁻2 থেকে চলে আসবে 10⁻8, এটা আসবে 10⁻5 থেকে 10⁻6, আর এটা আসবে 10⁻11 থেকে 10⁻19 মাইনাস, এই ভ্যালু কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি, এগুলো সিম্পল ডিফারেন্স। আমাদের এখানে যে চ্যাপ্টার আমরা সেমিকন্ডাক্টর বা যে কোনো মেটাল, সেগুলো কন্ডাক্টিভিটি হবে না নন কন্ডাক্টিভিটি হবে, বা মানে তাদের সেমিকন্ডাক্টরের অপশানে যাবে না ইনসুলেটর অপশানে যাবে না কন্ডাক্টর অপশানে যাবে, কিভাবে আমরা ডিফারেন্স করব, তার জন্য আমরা কি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এনার্জি ব্যান্ডের সাপেক্ষে আমরা কিন্তু এগুলো ইন ডিটেলস ভালোভাবে বুঝতে পারি। ওকে, তাহলে এরপর আমরা অ্যাডভান্টেজে চলে যাই। আর যদি বলি যে সেমিকন্ডাক্টর অ্যাডভান্টেজ, যে পয়েন্টগুলো আমি অলরেডি বললাম, সেই পয়েন্টগুলো যদি আমরা নোট ডাউন করি তাহলে আমাদের বুঝতে আবার সুবিধা হবে। ধরো এখানে লিখছি অ্যাডভান্টেজ অফ সেমিকন্ডাক্টর। নাম্বার 1 আসবে কি স্মল ইন সাইজ, খুব ছোট্ট হয়, একবার স্মল সাইজের। নাম্বার 2 কি হবে, নাম্বার 2 হচ্ছে ওয়ার্ক ইন লো, কি বলবো, কারেন্ট ভোল্টেজ যা বলবে, লো ভোল্টেজে বলো, লো ভোল্টেজে কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার 3 কি বলবো, লাইটও কাজ করবে, স্মল ইন্টেন্সিটি অফ ওয়ার্ক, তাহলে এটাকে কমা দিয়ে লেখো লো ভোল্টেজ, তারপর হচ্ছে স্মল ইন্টেন্সিটি অফ লাইট, স্মল ইন্টেন্সিটি অফ লাইট, স্মল ইন্টেন্সিটি অফ লাইট। বিভিন্ন টাইপের আমাদের যে সেন্সরগুলো আছে না, সেই সেন্সরগুলো কি স্মল লাইটে কাজ করে। ইন জেনারেল আমাদের প্র্যাকটিক্যাল আমরা বুঝতেও পারি না, মানে বিভিন্ন ধরনের দেখো কোনো খাবার দোকান আছে বা কোনো জায়গাতে দেখো কলিং বেল বাজছে, যখনই তুমি হয়তো কোনো গেটে দেখবে ঢুকতে যাচ্ছ কলিং বেল বেজে গেল অটোমেটিক, তোমাকে আর সুইচ টিপতে হবে না। তো সেগুলো দেখো যখনই তুমি দাঁড়াচ্ছ এই দিক থেকে একটা সেন্সর লাইট ফেলানো থাকে, এই ডিরেকশনে হয়তো সেন্সর লাগানো থাকে, যখনই লাইট অফ হয়ে যাবে তখন সার্কিট অন হবে, কলিং বেল বাজতে শুরু করে দেবে। তাহলে সেই টাইপটা কি আসছে না, কলিং বেল যখনই বাজতে শুরু করছে তার মানে সার্কিট অন হচ্ছে, এগুলো সেন্সর, মানে কি স্মল ইন্টেন্সিটিতে কাজ করছে, তুমি বুঝতেই পারছো না যে কোন দিক থেকে কোন দিকে আলো আসছে। বা বিভিন্ন টাইপের শাওয়ারে থাকে, শাওয়ারের কাছে চলে গেলে জল পড়ে যায়, যদিও আমাদের এখানে বা তোমরা হয়তো দেখোনি, যেগুলো খুব হাইফাই, যেগুলো 5 স্টার 6 স্টার, যেখানে হয়তো খুব বড় বড় মন্ত্রী বা আমাদের সিনেমা আর্টিস্টরা স্নান করে, তাহলে শাওয়ারে দাঁড়িয়ে গেল জল পড়তে শুরু করে দিল। ওকে, বা দেখবে শাওয়ারের নিচে হাত দিয়েছে, শাওয়ারের নিচে হবে না, কোনো বেসিনের নিচে হাত দিয়েছে জল পড়ে গেল, এগুলো হচ্ছে অটোমেটিক কাজ করে আর কি, আর তাকে 9 বার খুলেও তো কষ্ট করতে হবে না। তা সেইগুলো তার মানে দেখো স্মল ইন্টেন্সিটি অফ লাইট এটা কাজ করছে। ওকে, তার নাম্বার হচ্ছে স্মল ইন সাইজ, ওয়ার্ক ইন লো ভোল্টেজ, স্মল ইন্টেন্সিটি লাইটে কাজ করবে। আবার আমরা 3 নম্বরে এটা লিখতে পারি যে লাইফ টাইম হচ্ছে লাইফ টাইম ইজ ভেরি হাই, কারণ এগুলো বিভিন্ন তুমি এলইডি বাল্বগুলো দেখবে না, ধরো এলইডি বাল্ব আমি দেখেছি যেগুলো স্ট্যান্ডার্ড কোম্পানি, মানে ইন জেনারেল এগুলো আমি পরে আমরা ইন ডিটেলস পড়বো যে সেমিকন্ডাক্টরগুলো কিন্তু প্রপার ভোল্টেজ, প্রপার বায়াসিং এগুলো মেনটেন করতে হবে। এগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে কিন্তু বেশি টিকবে না, মানে তোমার ধরো 5 ভোল্টের এলইডি তুমি দিয়েছো 12 ভোল্ট, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এই জন্য আমাদের কিছু দেখবে
যেগুলো খুব কম দামে 30 টাকা 40 টাকা দামের এলইডি আছে, সেগুলো দেখবে বেশি দিন টিকে না। তো ওই কারণের জন্য তাদের প্রপার বায়াসিংয়ে থাকে না। আর যেগুলো একটু বেশি দামের স্ট্যান্ডার্ড কোম্পানি, যেগুলো টোটাল একবারে তার রেক্টিফিকেশন দিয়ে সমস্ত কিছু ইন ডিটেলস বানায়, যেগুলো হিটও প্রডিউস কিন্তু করে না, সেগুলো অনেক দিন ধরে চলে। সেমিকন্ডাক্টর তার মানে হচ্ছে লাইফ টাইম ইজ ভেরি হাই। বা আমরা যদি দেখি, ধরো তোমার তো মনে পড়ছে যে বেশি দিন যাচ্ছে না, মানে ধরো আমি কথা বলছি সিম্পলি, ধরো মোবাইল ফোন, এটা সেমিকন্ডাক্টর দেখতে হবে। কারণ কি মোবাইল ফোনগুলো আমরা মানে যে ওয়েতে আমাদের ব্যবহার করা দরকার সেই ওয়েতে আমরা ব্যবহার করি না, অনেক সময় ওভারলোড দিই থাকে আমরা। এই জন্য সেই সেমিকন্ডাক্টরগুলো কি হয়, হিট জেনারেট হয়, হিট জেনারেট হয়, সেগুলো আস্তে 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 ওয়ার্ক তার কমে যায়। তাছাড়া দেখো একবারে একটা স্ট্যান্ডার্ড কোম্পানি যদি তার যে ওয়ার্ক ক্যাপাসিটি, সেই ওয়ার্ক ক্যাপাসিটি অনুসারে তাকে যদি কাজ করানো হয়, তাহলে সে কিন্তু কোনোদিনও তার মানে নষ্ট হবে না। যেমন এক্সাম্পল বলি, 2010, হ্যাঁ 2010-এ হবে, আমি একটা সিম্পল একটা কম্পিউটার নিয়েছিলাম, সেই কম্পিউটার আমার এখনও চলছে, যে কম্পিউটার সাহায্যে আমি এখনও ভিডিও আপলোড করছি। তা দেখো বিগত 10 বছর ধরে চলছে, তার একবারে নেগলিজিবল কম্পিউটার, কিছু ছিল না। মানে সিম্পলি যেটা হয়, ধরো প্রসেসর, একবারে প্রসেসর তার যখন ফার্স্ট এটা স্টার্ট করি কম্পিউটারটা ছিল আমার, র্যাম ছিল এই তোমার মেমোরি ছিল মাত্র 40 GB মেমোরি ছিল, এখন সেটা বাড়িয়েছি, হার্ড ডিস্ক বাড়িয়েছি। হ্যাঁ, র্যাম ছিল তো কত, 250 MB র্যাম ছিল, মাত্র 250 MB। তারপর সেটা 500 করলাম, এখন আবার 2 GB করলাম। প্রসেসর সেই ইন্টেল কোর ছিল, যদি তোমরা কোনোদিন প্রসেসরে পড়ো, ইন্টেল ইন ডিটেলস যদি পড়ো, ঠিক আছে। তার মধ্যে ওকে যদি আমরা প্রপার ওয়েতে ব্যবহার করি, মানে ওভারলোড না দিই, তার যে কন্ডিশন বা তার যে ভোল্টেজ রিকোয়ার হয় সেগুলো দিলে অনেক দিন চলবে। আর তুমি যদি এনে সঙ্গে সঙ্গে একটা হাই ভোল্টেজ ঢুকিয়ে দাও, তাহলে কি সঙ্গে সঙ্গে নষ্ট হবে। তার ক্ষেত্রে তাহলে এই সেন্সে কিন্তু লাইফ টাইম ইজ কিন্তু ভেরি হাই হবে। ওকে, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোর অ্যাডভান্টেজ। সেমিকন্ডাক্টর যে ডিভাইস আছে সেই ডিভাইসগুলোর আমাদের অ্যাডভান্টেজ পাবো। এরপর যদি আমরা এক্সাম্পলে চলে যাই যে তোমার সেমিকন্ডাক্টর কি কি আছে, তার মধ্যে আমাদের যেটা পড়তে হবে, example of semiconductor example এর নাম্বার 1 পড়বো আমরা সিলিকন Si, নাম্বার 2 পড়বো আমরা জার্মেনিয়াম Je, জার্মেনিয়াম। আর কিছু কম্পাউন্ড আছে, কম্পাউন্ড কিছু আছে, সেই কম্পাউন্ডের মধ্যে পড়বো আমরা গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড হয়, GaP হয়, তারপর GaAs হয় আর্সেনাইড। আবার ইন্ডিয়াম ফসফাইড, I, ইন্ডিয়াম, তারপরে P, এরকম টাইপের বিভিন্ন টাইপের আমাদের যে কম্পাউন্ড আছে। ইন্ডিয়াম মানে IN হয়, INP, ইন্ডিয়াম মানে হচ্ছে IN, তারপরে P। আর সিম্পল হয়ে গেলে তো কি হয় যেন, আয়োডিন, তাহলে INP। এরকম টাইপের কম্পাউন্ড। আবার বিভিন্ন টাইপের যে এলইডি ফর্ম আছে, তাদের কম্পাউন্ড আলাদা হবে, সেগুলো কিছু এক্সাম্পল আমাদেরকে অলরেডি পড়তে হয়। ইন্ডিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সাইড, এরকম টাইপের কিছু এক্সাম্পল। আবার এখন তো বিভিন্ন টাইপের, মানে তোমার ধরো এগুলো সবগুলো হচ্ছে আমাদের অর্গানিক। ইনঅর্গানিকও কিছু কিছু আছে আমাদের সেমিকন্ডাক্টর, যেমন ইনঅর্গানিকের মধ্যে পড়বে তোমার এই এনিলিন, পলিএনিলিন, তারপরে হচ্ছে তোমার পলিএনিলিন আছে, আর কি যেন আছে, অ্যানথ্রাসিন, তারপর পলিএনিলিন, এগুলো হচ্ছে কি অর্গানিক। তার মধ্যে দেখো আমাদের কিন্তু সিলেবাসে যেটা আছে সিলিকন এবং জার্মেনিয়াম ইন ডিটেলস আমরা এর স্ট্রাকচার বা ওর কারেন্ট কম্বিনেশন, ভোল্টেজ কম্বিনেশন, তার ফরমেশন, বা আমরা সেটা পিওর, তারপর সেটা কি করে আমরা ইম্পোর্ট করব, তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ইন ডিটেলস আমরা পড়বো। ওকে, এরপর আমরা চলে যাই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ সেমিকন্ডাক্টর, যেখান থেকে অলরেডি আমাদের সেমিকন্ডাক্টর ধরতে পারো শুরু হচ্ছে। এতদূর পর্যন্ত তো অলরেডি আমাদের ইন্ট্রোডাকশন ছিল। হ্যাঁ, ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু ওই অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এরকম টাইপের কিছু প্রশ্ন চলে আসতো। এরপর নাম্বার 2 আমরা যেটা পড়ছি, দেখো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এনার্জি ব্যান্ড অফ সেমিকন্ডাক্টর দিদি, সেমিকন্ডাক্টর এনার্জি ব্যান্ড অফ সেমিকন্ডাক্টর এনার্জি ব্যান্ড অফ সেমিকন্ডাক্টর। বা প্রথমে সেমিকন্ডাক্টর না দিয়ে আমরা ধরে নিই ক্রিস্টাল। তো সিম্পল আমরা একটা এক্সাম্পল থেকে শুরু করি, তারপরে যাবো। ধরো সিম্পল এক্সাম্পল সোডিয়াম থেকে শুরু করছি, কত হয় 1123।
11 এ তুমি যদি ইলেকট্রন কনফিগারেশন করো তাহলে হচ্ছে 1s2 2s2 তারপর হচ্ছে 2p6 কত হলো 10, তারপর হচ্ছে 3s1, এইটি হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন। তার মানে দেখো আউটসাইডের যে অরবিট, সেই অরবিটের ইলেকট্রন সংখ্যা কত আসছে দেখো, এটা আসছে 3s1, নাম্বার অফ 1। তাহলে আউটার মোস্ট সেলে ইলেকট্রন, তাহলে নম্বর অফ ইলেকট্রনটাকে স্মল সাই সিম্বল হিসেবে দিই, নম্বর অফ ইলেকট্রন আউটার সেল ইজ কত 1। দেখো আউটার সেলের ইলেকট্রন কত আছে, নম্বর অফ ইলেকট্রন 1 আউটার সেলে ইলেকট্রন আছে কত 1। এখন এটা যদি ইলেকট্রন 1 হয়, এরপর আমরা ধরে নিচ্ছি যে সোডিয়াম, তুমি সিম্পলি তো আইসোলেটেড কোনো সোডিয়াম অ্যাটম পাবে না, একটা সোডিয়াম অ্যাটম পাবে, অনেকগুলো মিলে তোমার নিতে হবে। যদি 1 গ্রামে আমরা ধরি, তার মধ্যে কিছু একটা নাম্বার থাকবে, তো সেই নাম্বারটা আমি কত ধরবো, ধরো এর অর্ডারগুলো যদি আমরা ধরো সোডিয়ামের ক্ষেত্রে বলি, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ধরো 23, তো 23 গ্রাম মানে হচ্ছে 10⁻23 অর্ডার। তো আমরা ধরো 10⁻20 অর্ডারে নিচ্ছি যে নম্বর অফ সোডিয়াম ক্রিস্টালে নিচ্ছি, নম্বর অফ সোডিয়াম ক্রিস্টাল ধরে নিচ্ছি, নম্বর অফ সোডিয়াম ক্রিস্টাল ইজ প্রেজেন্ট, কোন একটা জায়গায় প্রেজেন্ট আছে 10⁻23 এত অর্ডার, এই অর্ডারে আছে, বা নাম্বার অফ সোডিয়াম ক্রিস্টাল অ্যাটম করে দিই 10⁻23, ঠিক আছে। তাহলে নম্বর অফ সোডিয়াম ক্রিস্টাল অ্যাটম প্রেজেন্ট, এত 23 প্রেজেন্ট আছে, তাহলে কি টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত আসবে, এটা দেখো একটা আইসোলেটেড মানে একটা সোডিয়াম অ্যাটমের বাইরের পক্ষের ইলেকট্রন সংখ্যা আছে একটা, তাহলে যদি 10⁻23 টা সোডিয়াম অ্যাটম থাকে, তার ইলেকট্রন সংখ্যা কত আসবে 10⁻23 আসবে ওটারটা, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন present in this crystal is কত 10⁻23, এটা টোটাল ইলেকট্রন আছে কত 10⁻23। এখন দেখো এই 10⁻23 টা যে ইলেকট্রন আছে, এদের কি পজিশন গুলো আইসোলেটেড? পজিশন আইসোলেটেড নয়। আমি একটা সিম্পল एग्जांपल দিচ্ছি, ধরো এরকম পরপর আমি 10 জনকে দাঁড় করেছি, আচ্ছা আমি আর গুনছি না, যজন একক হয়েছে, এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, মানে 1 2 3 4 5 6 7। এখন যে 2 নাম্বার পজিশনে আছে, সে বলছে আমার সামনে আছে একজন আর পিছন দিকে আছে 5 জন। 3 নাম্বার যে পজিশনে আছে, কি বলবে, সামনে আছে 2 জন, পিছনে আছে কত 4 জন। কোন দুটো অ্যাটম এখান থেকে এই কম্বিনেশনে খুঁজে পাবে যাদের পজিশনটা সেম? কোন সময় আমরা পাবো না। যে কোনো মানে যতগুলো যেরকম ভাবে তুমি ক্রিস্টাল ফর্মেশন করো না, তার হয় লেফট সাইডে বেশি থাকবে, রাইট সাইডে কম থাকবে। দুটো অ্যাটমের একবারে সিমিলারিটি খোঁজা খুব মুশকিল ক্রিস্টালের মধ্যে। তাহলে যখন তার সিমিলারিটি থাকবে না, একটা অ্যাটম টোটাল ধরো এখানে আমি 10⁻23 অর্ডার মানে কত 23 গ্রাম, মানে 23 গ্রাম নিয়েছি, এই অর্ডারটা তো পুরো একবারে ভেরি স্মল। তো এখানে এতগুলো ইলেকট্রন আছে আউটার সেলে, ভাই এই ভিতরগুলো তো বাদে দেওয়া হয়েছে, আউটার সেল অনলি ফর আউটার সেলটা কনসিডার করা হয়েছে। তাহলে এই যে আউটার সেলে আছে, এবং তুমি ভাবো এই অরবিটের আমি এখানে যে পিকচার পাচ্ছি, ধরো এইখানে একটা আছে, এটা নিউক্লিয়াস, এটা ইলেকট্রন আছে, আবার আমি বাইরে পাচ্ছি এটা একটা নিউক্লিয়াস, পরেরটা এটা আছে, দুটোর পাশাপাশি। তো এই ইলেকট্রনগুলো কি করবে তারা, না এই ইলেকট্রনগুলো তারা কি করবে না পরস্পরের কম্বিনেশন করবে, কম্পেয়ার করবে, যা কোভ্যালেন্ট বন্ড। আর হ্যাঁ, সেমিকন্ডাক্টরগুলো সবগুলো কিন্তু কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, কারণ কি সবগুলোই কার্বনের সিরিজে আছে, মানে আউটার সেলে বা আউটার সেলে এদের ইলেকট্রন কত থাকে 4 থাকে সবগুলো। সোডিয়ামের ক্ষেত্রে যেমন যা 1 আছে। তাহলে দেখো এরা যখনই কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে তখন ওভারল্যাপ করবে, ওভারল্যাপের জন্য তোমার
এরকম ভাবে পিকচারটা চলে আসবে, পিকচারটা এখানে যে এখানে এরকম হবে, এই ইলেকট্রন এখানে আছে, এই ইলেকট্রন এখানে আছে, কারণ কি কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি কম্পেয়ার করে না, এই ইলেকট্রনটা এও ইউজ করে আর এই ইলেকট্রনটা ইউজ করে, দুজন দুজনকে ইউজ করে, তার মানে কি ইন্টারাকশন আছে, এটাকে বলা হচ্ছে ইন্টার অ্যাটমিক ইন্টারাকশন। সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে, রিপালসিভ ফোর্স হতে পারে। মানে অ্যাট্রাকশন তো একটা আসবে, তার নেবার যে অ্যাটম আছে সেই অ্যাটমের রেসপেক্টে বা অ্যাটমগুলোর জন্য তাদের একটা অ্যাট্রাকশন ফোর্স কিন্তু জেনারেট হয়। অ্যাট্রাকশন ফোর্স যদি জেনারেট হয়, তার যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেল কি আসবে, সেম থাকবে? সেম থাকবে না, হয় ইনক্রিজ হবে না আউটে ডিক্রিজ হবে। মানে ধরো সিম্পল একটা, এর বাইরের কক্ষে এনার্জি ছিল 13.6 ভোল্ট বলছি আমি, ইভি ইলেকট্রন ভোল্ট, যখন তারা কম্পেয়ার করলো তখন কিন্তু 13.6 থাকবে না, ধরো 13.7 হয়ে গেল, বা এরকম হতে পারে 13.5 ইভি হতে পারে, পয়েন্টের ইনক্রিজ ডিক্রিজ হবে, মানে স্মল চেঞ্জ আসবে। তাহলে এটা একটা অ্যাটমের ক্ষেত্রে এটা আসছে। এরপর এখানে নাম্বার অফ অর্ডার কত, 10⁻23। তা আমরা যেটা আগে পড়েছি, যেটা ডিসক্রিট এনার্জি লেভেল, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে অলরেডি আমরা বোর মডেলে পড়েছি। অ্যাকর্ডিং টু বোর মডেল, ফার্স্ট কক্ষের এনার্জি, তারপরে এনার্জি গ্যাপ এটা, তারপর আস্তে আস্তে এনার্জি গ্যাপ কমে যাচ্ছে, এগুলো ডিসক্রিট এনার্জি ছিল, যার ফর্মুলা ছিল En ইকুয়াল টু -13.6 বাই na স্কয়ার ইভি, এই ফর্মুলা ছিল। এখন এই ফর্মুলাটা যেটা আমরা ডিসক্রিট এনার্জি লেভেল পেয়েছিলাম, ডিসক্রিট কাদের ক্ষেত্রে না, আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে। আইসোলেটেড অ্যাটম মিন্স, বা বলেছিলাম যে হাইড্রোজেন লাইক অ্যাটম, আইসোলেটেড অ্যাটম। তাহলে আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে এটা পাচ্ছি আমরা। তাহলে এই যে এনার্জি লেভেলটা, যেটা n ইকুয়াল টু 1, এই n ইকুয়াল টু 1 কতগুলো ইলেকট্রন আছে, 10⁻23 টা ইলেকট্রনেরও তো n ইকুয়াল টু 1 ভ্যালু এনার্জি আছে। সেই এনার্জিগুলো তারা পরস্পর ইন্টারাকশন হয়ে কি সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কো 13.6, কো 13.7, কো আর একটু বেশি ইনক্রিজ ডিক্রিজ হতে থাকবে। কতগুলো এনার্জি জেনারেট হবে, কতগুলো এনার্জি আসবে, 10⁻23 টাইমস। মানে একটা এনার্জি, মানে দেখো অ্যাটমের ভিতরে আমরা কিন্তু ডিসক্রিট কোনোদিনও আইসোলেটেড অ্যাটম পাবো না, মানে একা আছে এরকম হবে না তো, অ্যাটম সব পাশাপাশি আছে তো, কেউ এখানে আছে, একটা ক্রিস্টালের মধ্যে অ্যাটমগুলো কিভাবে আছে, এরকম ভাবে আছে না, উপর নিচে এরকম ভাবে কম্বিনেশন করা আছে তারা পরস্পর, কেউ আইসোলেটেড নেই। তাহলে তাদের এনার্জিগুলো সবসময় কিন্তু ভেরি করবে, এনার্জি সেম থাকবে না, এনার্জি ভেরি করবে। সেই যে এনার্জি ভেরি করছে পার্টিকুলার একটা লেভেলের, যেমন এখানে আমি যে এই লেভেলটাই বানাবো, দেখো একবার আউট অফ সেলে 3s, বাকি এদেরকে আমি ধরছি না, 3s এর এনার্জি লেভেলটা দেখো, আমি এখানে একে দেখাচ্ছি, এই দিকটাতে আসছি, অনলি ফর 3s এর। আচ্ছা বাকিগুলো আঁকছি, দেখো বাকিগুলো, আচ্ছা বাকিগুলো কি কম্বিনেশন হবে না, বা তাদের ক্ষেত্রে কি ওভারল্যাপ হবে না, বা এটাকে আমরা কেমিস্ট্রিতে বলা হচ্ছে, ওভারল্যাপটাকে বলা হচ্ছে কি হাইব্রিডাইজেশন বলা হয়। দেখো আমরা সবগুলো আঁকছি, 1s 2s 2p 3s, এটা হচ্ছে 1s 2s 2p 3s, এইটা অনলি ফর একটাই থাকবে, এর হাইব্রিডাইজেশন আসবে না। কেন না, এটা তো একবারে নিউক্লিয়াসের কাছাকাছি ভিতরের দিকে, তাহলে ওটাকে ওর বাইরে ইলেকট্রন আছে, তার পাশের যে অ্যাটম আছে তার বাইরে ইলেকট্রন, দুজন দুজন ইন্টারাকশন হবে, বাট নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রনগুলো কিন্তু অতটা ইন্টারাকশন হতে পারবে না। তার মানে তাদের যে ইন্টার অ্যাটমের অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু একবারে নেগলিজিবল আসবে। তাহলে এটাকে সিঙ্গেল লেভেল, এটা একটু স্প্লিট হবে, মানে এর এনার্জি লেভেলগুলো খুব স্মল, মানে ডিভাইডেড হবে। মানে ধরো এটার এনার্জি লেভেল ছিল তোমার 13 সামথিং, আমি 10 ধরছি, 10.02 01 05 এরকম ভাবে ইনক্রিজ ডিক্রিজ হবে। এইটার যে লেভেলটা, এই লেভেলটা আর একটু বাড়বে থেকে, ফাইনালি এটা আর একটু উপরের দিকে আসছি, 3s এর এনার্জি লেভেলটা এরকম চলে আসবে, বড় হয়ে যাবে। এর মধ্যে কতগুলো এনার্জি আছে, এটা না এরকম হিউজ সংখ্যক, কত 10⁻23 অর্ডারে আছে। যতগুলো ইলেকট্রন থাকবে যে কম্বিনেশনটা নিচ্ছি, মানে যত গ্রাম নিচ্ছি, যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো এরকম স্প্লিট আসবে এনার্জি। মানে সবগুলোরই আউট অফ সেলের 13.6 বা 10 ইভি ইলেকট্রন ভোল্ট থাকবে না, 10.2 হবে, 10.1 হতে পারে, বা 10.001 হতে পারে। তাহলে এরকম লেভেল কত আসবে, এরকম অর্ডারে আসবে, হিউজ সংখ্যক। তাহলে এটা কি দেখো, যখন এখানে ছিল, মানে যখন আইসোলেটেড, আচ্ছা এই পার্টটা কেন করেছি না, এটা ছিল আইসোলেটেড অ্যাটম, যখন সে আইসোলেটেড অ্যাটম কন্ডিশনে ছিল, তার ক্ষেত্রে এটা সিম্পল তুমি ডিসক্রিট এনার্জি লেভেল পাবো। বাট যখনই এটাকে ক্রিস্টাল হয়ে যাবে,
ক্রিস্টাল মানে সবগুলো অ্যাটমগুলো একসঙ্গে জড়ো হতে থাকবে, ক্রিস্টাল যখন ফর্মেশন করবে তখন তুমি আর এই ডিসক্রিট এনার্জি লেভেল পাবে না, স্প্লিট করবে, কারণ ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশনে তারা কিন্তু এনার্জি লেভেলগুলো চেঞ্জ করবে, ভেরি করবে। তাহলে যখনই তারা চেঞ্জ বা ভেরি করবে তখন এরকম একটা ব্যান্ড পাবে, একটা এই, এবং এটার বেশি রেঞ্জ হয় না, এটা হচ্ছে তোমার ইন জেনারেল দেখা যাচ্ছে 1 ইভি বা 1.2 ইভি সামথিং, যে 1 ইভি ধরো, এটা 1 ইভির মধ্যে সীমাবদ্ধ থাকে, 1 ইভি এই পটিটা, এটাকে বলা হচ্ছে ব্যান্ড, এনার্জি ব্যান্ড, মানে আর লাইন এনার্জি পাবে না, একটা পটি হিসাবে পাবে, এরকম ভাবে যে থিকনেসের এই থিকনেসের একটা এনার্জি ব্যান্ড, ওই ব্যান্ডের মধ্যে বা ওই রিজনের মধ্যে সব ইলেকট্রনগুলো আপ অ্যান্ড ডাউন সব করতে থাকবে। ক্লিয়ার? এই 1 ইভি কে দুটো পার্টে আমরা ডিভাইডেড করি, কেন না দেখো ওই যে বললাম যে 13 পয়েন্ট ধরো তোমার অরিজিনাল ভ্যালু 6, লোয়ার কিছু থাকবে 13 পয়েন্ট ধরো 5, আপার কিছু থাকবে 13.7, তো এই মিডিল ধরে আমরা দুটো এনার্জিতে ডিভাইডেড করতে পারি। ধরো এই মিডিলটাকে আমরা ধরে নিলাম এটা মিডিল, এটাকে আমি সামথিং 10 ইভি ধরছি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এবার নিচের দিকেও থাকবে উপর দিকেও থাকবে 1 ইভি ডিফারেন্স, মানে এটা ধরো 9.5 ইভি আর এটা আসবে 10.5 ইভি। এই নিচের যে লেভেলটা, এই লেভেলটাতে সব ইলেকট্রন গুলো চলে আসবে, কেন চলে আসবে? লোয়ার এনার্জি স্টেট, লোয়ার এনার্জি স্টেটে সবসময় ইলেকট্রন গুলো আসতে চায় না, এই লোয়ার এনার্জি স্টেটে আসার জন্য যে ইলেকট্রন গুলো এখানে চলে আসছে আর আপারটা ফাঁকা হয়ে গেল, এই আপারটার নাম হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আপারটার নাম হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড, আর লোয়ারটার নাম হচ্ছে, তাহলে এই যে এনার্জি এখানে যে ইলেকট্রন আসছে এই ইলেকট্রনটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর এই উপরের যে লেভেলটা এটাকে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটাকে বলা হয় ভিবি আর এটাকে বলা হয় সিবি, এটা হচ্ছে সিবি। এইভাবে আমাদের ব্যান্ড ডায়াগ্রাম বা ব্যান্ড যে স্ট্রাকচার সেই ব্যান্ড স্ট্রাকচার আসছে সিবি আর ভিবি, ঠিক? এটা কিন্তু সবসময় আউটার সেলের ঘটনা, ইনার সেলের ক্ষেত্রেও আসবে না, সবসময় আসবে কি আউটার সেল, আউটার সেলে এই ধরনের কম্বিনেশন আসবে। এটা তো ইন জেনারেল আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখলাম। এরপর যদি আমাদের ধরো সিলিকন ক্রিস্টালের ক্ষেত্রে দেখি, সিলিকন ক্রিস্টালের ক্ষেত্রে কি রকম আসবে দেখো, এনার্জি ব্যান্ড অফ সিলিকন ক্রিস্টাল। দেখো তোমাদের অলরেডি কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এগুলো ইন ডিটেইলস যদি তোমরা জানো তাহলে কাজ চলবে বা কোথায়, কিন্তু কিভাবে জেনারেট হচ্ছে এটা তোমাদের ইন ডিটেইলস সিলেবাসে নেই, কিন্তু তোমার যে মেন্স বা যে অ্যাডভান্স বা নিটের এগুলোর ক্ষেত্রে ইন ডিটেইলস কিন্তু অনেক সময় ব্যান্ড স্ট্রাকচার কিছু কিছু প্রশ্ন পড়ে যায়, এই জন্য ওগুলো একটু করে দিচ্ছি। ধরো সিলিকনের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড স্ট্রাকচার অফ সিলিকন ক্রিস্টাল, সিলিকন ক্রিস্টালে এনার্জি ব্যান্ড স্ট্রাকচার কি রকম টাইপের আসবে দেখো না, সিলিকনের তুমি যদি ইলেকট্রন কনফিগারেশন ধরো 14 1s2 2s2 2p6 কত হলো 10, তারপর হচ্ছে তোমার 3s2 3p2, দেখো হয়ে গেছে 14। তাহলে আউটার সেল কোনটা আসছে? এটা আউটার সেল আসছে কোনটা? এটা আউটার সেলে ইলেকট্রন কটা আছে দেখো 4টা, এই জন্য এটা কোভ্যালেন্ট বন্ড হয়েছে। এবার যদি আমরা এই সেলগুলোকে আঁকছি না, এই সেলটাকে নিয়ে আমরা এনার্জি ব্যান্ড স্ট্রাকচার আঁকছি দেখো। এখন তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, আচ্ছা তাহলে নম্বর অফ ইলেকট্রন আউট আর সেল ইজ, আউটার সেলে কত আসবে দেখো 4 আসবে, নম্বর অফ ইলেকট্রন কত আসবে 4, ওকে। আর আমরা কনসিডার করছি লেট টোটাল নম্বর অফ সিলিকন অ্যাটম কত ধরবো? n ধরি, ক্যাপিটাল N, টোটাল নম্বর অফ সিলিকন অ্যাটমস কত ধরলাম? ক্যাপিটাল N। তাহলে দেখো একটা অ্যাটমের বাইরের কক্ষে কটা আছে? 4টা আছে, তাহলে nটা অ্যাটমে কত থাকবে? 4n থাকবে, ওকে। তাহলে এখানে আমরা লিখবো তাহলে এটা যখন এটা আইসোলেটেড ছিল, এটা একটা অ্যাটমে আছে, তাহলে যখন n অ্যাটম হয়ে গেল তখন ক্রিস্টাল ফর্মেশন করবে, তাহলে ক্রিস্টাল লিখি, তাহলে হচ্ছে নম্বর অফ ইলেকট্রন সাইন দিলাম
number of electron outer cell is, আচ্ছা number of electron silicon crystal, number of electron in silicon crystal, number of electron outer cell, number of electron outer cell of বা অরবিট, সেল না বলে এখানে অরবিট বলা ভালো, হ্যাঁ, আউটার অরবিট, নাম্বার অফ ইলেকট্রন আউটার অরবিট অফ সিলিকন ক্রিস্টাল। তাহলে এটাকেও এরকম করে দাও, নাম্বার অফ ইলেকট্রন আউটার সিলিকন অ্যাটম, এটা একটা অ্যাটম, হ্যাঁ, এটা ক্রিস্টাল, এটা অ্যাটম সিলিকন ক্রিস্টাল, আচ্ছা এই অ্যাটম ইজ কত ছিল 4, বুঝছেন? তাহলে দেখো নাম্বার অফ ইলেকট্রন আউটার অরবিট, আচ্ছা একটু ভালো করে লিখি, বুঝতেও পারবে না, ফোর। তো দেখো নাম্বার অফ ইলেকট্রন আউটার অরবিট অফ এসআই অ্যাটম 4, আর লেট আমরা ধরে কনসিডার যে টোটাল যে ধরো ক্রিস্টাল আছে সেটা নাম্বার হচ্ছে n। তাহলে এখানে কত আছে, নাম্বার অফ ইলেকট্রন আউটার অরবিট অফ এসআই ক্রিস্টাল, এখন ক্রিস্টাল ফরমেশন করেছে মানে n নাম্বার অফ অ্যাটম ওখানে প্রেজেন্ট আছে, তার ক্ষেত্রে কত আসবে না, এটা আসবে 4 * n, একটা যদি 4টা হয় nটা কত হবে 4 আসবে। এনার্জি লেভেল কত আসবে, নাম্বার অফ এনার্জি লেভেল নাম্বার অফ এনার্জি কি বলবো, এনার্জি লাইন দেখি, লেভেল না বলে, আচ্ছা লেভেল বলো হবে, লাইনই ধরি, এনার্জি লাইন অফ এসআই ক্রিস্টাল, এসআই ক্রিস্টাল কত হবে 8 * n হবে। এটা কি করে এলো, দেখো এইখানে কটা আছে, 3s এর কটা ঘর হয়, 3s এর দুটো ঘর হয়, মানে দুটো ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রনের জন্য দুটো এনার্জি লেভেল। আচ্ছা p এর কটা ঘর হয়, p এর হচ্ছে তোমরা অলরেডি জানো 3টা ঘর হয়, 3টে ঘরে কটা করে থাকে, দুটো করে, তাহলে 3টে করে যদি দুটো করে থাকে তাহলে কত হয়ে গেল তোমার 3 × 2 = 6 আর 2 8, তাহলে 8টা এনার্জি লেভেল একটা ইলেকট্রনের, nটা একটা অ্যাটমের এনার্জি লেভেল হচ্ছে 8টা, তাহলে n নাম্বার অফ অ্যাটমের এনার্জি লেভেল কত আসবে 8n আসবে, টোটাল এনার্জি লেভেল কত আসছে 8n এনার্জি লেভেল আসছে। 8n পর্যন্ত বোঝা গেছে যে আউট অফ সেলে ইলেকট্রন 4টা, বাট এনার্জি কতগুলো পাবে, মানে কি এটাকে হিট করলে কি এখানে জাম্প করে এই ইলেকট্রনগুলো যেতে পারবে না, এখানে আমি সবগুলো ফিল করেছি দেখানোর জন্য, সব তো ফিল থাকে না, এবারে ফিল থাকে, এই ইলেকট্রন জাম্প করে এখানে যেখানে খুশি বসতে পারে। তো এই যে আউটার সেলের ওই যে এনার্জি আছে, 8টা যে তার কক্ষ আছে, থাকার যে জায়গা আছে, বা 8টা যে চেয়ার আছে, ধরে নাও সিম্পল, মানে একটা পজিশনে একটা ঘরে 8টা চেয়ার আছে, তো তোমাকে যদি ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তুমি কোন চেয়ারে বসবে, যে কোনো একটাতে বসবে। সেম এখানে যে 4টা ইলেকট্রন আছে, বাট এদের এনার্জি লেভেল তো 8টা আছে, সেই 8টা এনার্জি লেভেলে যে কোনো এনার্জি লেভেলে সে বসতে পারে। ওকে, ক্লিয়ার? তাহলে এনার্জি লেভেল কত আছে 8n আছে। এখন যদি আমরা এই 3s এর পিকচার আঁকি তাহলে দেখো ক্লিয়ার হবে। এটা ধরো ছিল 3, এটা 3p করলাম, আর নিচটাতে ছিল 3s, এটা হচ্ছে 3s, দুজন আইসোলেটেড অ্যাটম। এতদূর পর্যন্ত কি ছিল, এইখান পর্যন্ত ধরো, আচ্ছা আর একটু এঁকে দিই, ঠিক এই পর্যন্ত আইসোলেটেড ছিল, আইসোলেটেড মানে একটা অ্যাটম ছিল যখন, ঠিক ক্লিয়ার, একটা অ্যাটমই ছিল। যখন আস্তে আস্তে ক্রিস্টাল ফর্মেশন হয়েছে তখন দেখো এর এনার্জি লেভেলগুলো এরকম ভাবে হয়ে গেল, এরকম ভাবে, এটার অনেকগুলো স্প্লিট হবে কারণ ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশনের জন্য। তাহলে এটা কি আসবে, এরকম প্রচুর এনার্জি লেভেল থাকবে, এরকম কতগুলো থাকবে আমরা যদি গুনি তাহলে আমরা বুঝতে পারবো। তার নিচে থাকবে দেখো 3s এর, প্রথমে হচ্ছে তোমার 3s, তাহলে আউটার সেল, তাহলে 3s এর থাকবে কটা, দুটো থাকবে। তাহলে দুটো যদি হয় 3s এর এনার্জি লেভেল দুটো, আর সে কম্পোজিশন কতগুলো করবে, টোটাল আছে এনার্জি লেভেল 8n, মানে হচ্ছে 2 আসবে, 2n, উপরে নিচেরটা হচ্ছে 2n আর উপরেরটা কত আসবে 6n। তাহলে এখানে হচ্ছে 2n হবে, স্প্লিট হবে, স্টেট মানে 2n স্টেট থাকবে, আর এখানে থাকবে তোমার 6n,
স্টেট, মানে কি পি এর স্টেট হচ্ছে কত 6n, আর 3s এর স্টেট হচ্ছে কত 2n। এই দুটো কি এরকমই থাকবে? থাকবে না। এরা কি করবে, এটাকে হাইব্রিডাইজেশন বলা হয়। হাইব্রিডাইজেশনের জন্য পিকচারটা দেখো কিভাবে ভেরি করবে। আমি পিকচারটা এখানে আঁকছি। এরপর হাইব্রিডাইজেশনের কন্ডিশনের পিকচার তোমার চলে আসছে। দেখো এটা হচ্ছে 3s, এটা হচ্ছে তোমার 3p, তারপর হচ্ছে তোমার পি এর যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেল হলো। তাহলে প্রথমে এখানে ধরো আমরা এই পর্যন্ত আছে, এটার স্টেট হচ্ছে 6n আর এটা হচ্ছে 2 × n হয়ে গেল। এরপর এটার পিকচার এরকম ভাবে ছিল, এটা এরকম ভাবে ছিল, এটা এরকম ভাবে ছিল, এটা এরকম ভাবে ছিল, হলো। এরপর কি করবে দেখো, এই লেভেলটা এরকম ভাবে এনার্জি, এটা এরকম ভাবে দুটো ডিভাইডেড হয়ে গেল। এনার্জি যে লেভেল, সেই এনার্জি লেভেল এরকম ভাবে কি আসছে, কম্বিনেশন চলে আসছে। আর এই যে এনার্জিটা, এটা এরকম ভাবে চলে আসবে, এটা একটু নেবে এরকম ভাবে চলে আসবে। ওকে, এরকম দেখো কম্বিনেশন চলে আসবে হয়েছে। এই পর্যন্ত ডট 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 যদি আমরা দেখি, এই পর্যন্ত এইদিকের পর্যন্ত কি ছিল 6 ছিল, বাট এই জায়গাতে যখন চলে এসেছে, দেখো এই জায়গাতে যখন চলে এসেছে, তার ক্ষেত্রে তোমার এইখানে সমস্তগুলো কম্বিনেশন হয়ে এইখানে সমস্ত ইলেকট্রন চলে আসবে লোয়ার অরবিটে, এবং এটা ডিজেনারেশন হয়ে যাবে, এটা চলে আসবে তোমার 6 এর জায়গায়, এটা 4n হয়ে যাবে। মানে দেখো এনার্জি স্টেট গুলো দুইভাবে আছে, যখন তারা কম্বিনেশন করে যাবে তখন 4n, 8টা 4n মানে কি, ওই যে তত্ত্বটা লাগালাম না, ধরো 10 ইভি ছিল, আপারে চলে গেল হাফ, লোয়ারে চলে গেল হাফ, তাহলে টোটাল স্টেট কত আছে 6 আর 2 8, তাহলে 8 এর অর্ধেক মানে 4n যাবে আপে, আর 4n যাবে কি ডাউন, তাহলে নিচে এসছে 4n আর এইখানে চলে আসবে কত 4n, ডিজেনারেশন বা হাইব্রিডাইজেশন। তাহলে মিডলটাতে, যে মিডলটাতে আমি ডট ডট দিচ্ছি, দেখো এইখানে তো কেউ নেই, এবং আগের মতনই ঘটনা, এই পজিশনটার সমস্ত ইলেকট্রন চলে আসবে, এইটা ফাঁকা থাকবে, এইখানে আবার মানে 4n জেনারেশন থাকবে। তো এইখানে যে ইলেকট্রন সবগুলো আসছে, তার নাম আমরা আগে বলেছি, এটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড, এটাকে বলা হচ্ছে ভিবি, এটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটার নাম হচ্ছে তোমার সিবি, কন্ডাকশন ব্যান্ডটাকে সিবি। আর যে মিডিলের যে স্তর, এটার একটা খুব ভালো ধরনের নাম হচ্ছে ই সাফিক্স জি, ফরবিডেন এনার্জি গ্যাপ। এটা এনার্জি গ্যাপ আছে দুজনের মধ্যে, এইখানে কিছু এনার্জি, এইখানে কিছু এনার্জি, এটা করে ফরবিডেন এনার্জি গ্যাপ। এইখানে সেমিকন্ডাক্টরের মজাটা, এই এনার্জি গ্যাপের উপরে ডিপেন্ডেন্ট করে আমরা সমস্ত কিছু ইনসুলেটর, তারপরে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর ডিফারেন্স করতে পারি। কি করি না, আমাদের সিবি আর ভিবিটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যে লোয়ার স্টেটে থাকবে কি ভিবি ভ্যালেন্স ব্যান্ড, আর আপারটাকে বলবো কন্ডাকশন ব্যান্ড। কি থাকবে, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা কন্ডিশন, যে কন্ডাকশন ব্যান্ডে দেখো এখানে ইলেকট্রন কিন্তু জিরো, সবসময় কিন্তু জিরো আসে না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে জিরো আসে, আবার সেমিকন্ডাক্টর যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করব, তখন কিন্তু আবার ইলেকট্রন ওখানে ওর আপার লেভেলে উঠে যায়। ক্লিয়ার, সবসময় কিন্তু জিরো কিন্তু আসে না। বলো, এরপর যদি আমরা এটাকে একটু বাইরে আঁকি, কন্ডাক্টর সেমিকন্ডাক্টর, যদি কোনো কারণে সিবি আর ভিবি কি করে ওভারল্যাপ করে যায়, মানে সিবি আর ভিবি যদি ওভারল্যাপ করে, মানে এরকম কন্ডিশনটা আছে, এটা হচ্ছে তোমার ভিবি ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে সিবি কন্ডাকশন ব্যান্ড, দেখো এই যে মিডলটা ওভারল্যাপ, তখন এটার নাম হবে তোমার কন্ডাক্টর, এটার নাম কি হবে কন্ডাক্টর। আবার যদি, তার মানে এখানে গ্যাপটা কত, ইজির ভ্যালু কত, জিরো, ইজি কত জিরো। আচ্ছা, এইখানে যখন তাদের মধ্যে এনার্জি সামথিং গ্যাপ থাকবে, এটা হচ্ছে তোমার সিবি কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভিবি ব্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে তোমার ইজির ভ্যালুটা আসবে লেস দেন ইকুয়াল টু 3 ইভি, 3 ইভির কম, তখন তাকে বলবো আমরা এটা সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর যখন একই রকম ভাবে এখানে ভিবি আর সিবি, এটা ধরো সিবি আর এটা ধরো আছে তোমার ভিবি ভ্যালেন্স ব্যান্ড, এই এনার্জি গ্যাপটা যখন চলে আসবে গ্রেটার দেন ইকুয়াল টু 3 ইভি, 3 ইভির বেশি, 3 ইভি মানে ইলেকট্রন ভোল্টেজ, তখন তাকে বলবো আমরা ইনসুলেটর, এটা হচ্ছে ইনসুলেটর। দেখো যখন তোমাদের এনার্জি ব্যান্ড দিয়ে ডিফারেন্স পড়বে, তখন তুমি এই ডিফারেন্স দিবে।
আর আগে তোকে একটা কন্ডাক্টর হিসেবে ডিফারেন্স করলাম, সেটা তো ইন জেনারেল তোমরা দিতে পারো। তাতে যেহেতু এইচএস পড়ছো, তার ক্ষেত্রে ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে কেটে দেওয়াটাই বেটার। বুঝা গেল? আচ্ছা দেখো, এরপর ধরো এই সেমিকন্ডাক্টর এগুলো পড়ছে, তো এই লেভেলটা কত হয়? যেমন আমরা যদি সিলিকন দেখি, ওই এনার্জি লেভেলটা হচ্ছে তোমার 1.1 eV হয়, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা 0.72 বা 3 অনেক দেখবে লেখা আছে বইয়ে, এটা ওটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তো 0.73 eV। জার্মেনিয়াম ক্ষেত্রে একটু নিচে থাকে তো, ওই জন্য, কারণ জার্মেনিয়ামের নিউক্লিয়াস থেকে অনেক দূরে ইলেকট্রনটা থাকে, চারটে থাকে আউটার সেলে, বাট অনেক দূরে থাকে নিউক্লিয়াস থেকে, ওই জন্য তার এই এনার্জি, ফরবিডেন যে এনার্জি, সেই ফরবিডেন এনার্জি গ্যাপটা কি হয়, একটু কম হয়। আর এটার ক্ষেত্রে গ্যাপটা, এটা গ্যাপ কিন্তু এই যে এনার্জি গ্যাপ, এই গ্যাপটা, এনার্জি গ্যাপটা, তাহলে দেখো এনার্জি গ্যাপ। এখন এই ভিভিতে সবসময় ইলেকট্রন ফুলফিল থাকে ভ্যালেন্স ব্যান্ডে, একে যদি হিট করি তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গেলে ইলেকট্রন ফ্লো করবে, বাট ইনসুলেটরকে তুমি এতটাই হিট করবে যে সে বার্নিং কন্ডিশনে চলে আসবে, বার্ন হয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু ইলেকট্রন ফ্লোই করতে পারবে না। ওই জন্য কন্ডাক্টরগুলোকে যতই হিট দাও, মানে ধরো একটা কাঠ, দুদিকে দুটো তার দিয়েছো ব্যাটারির সাহায্যে, নিচে তুমি হিট হিট দিচ্ছ, কাঠ পুড়ে যাবে, তবু কিন্তু ইলেকট্রন কারেন্ট ফ্লো করবে না। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে তোমার টোটাল ইন ডিটেলস কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এবং এরপরে যখন আমরা পিওর সেমিকন্ডাক্টর, ইমপিওর সেমিকন্ডাক্টর পড়বো, ইন্টেন্সিভ বা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, তাদেরই পিকচারগুলো আসবে। এই যে সিবি, ভিবি, এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপের লেভেল কি আসবে, যখন আমরা বায়াসিং করবো, ফরওয়ার্ড বায়াসে কমে যাবে, রিভার্স বায়াসে বেড়ে যাবে এনার্জি গ্যাপটা, সেগুলো ইন ডিটেলস আসবে। তো আজকে আমাদের ইন্ট্রোডাকশন এবং এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, যেটা আমরা সেমিকন্ডাক্টর সবগুলো ডিফারেন্স করতে পারছি অলরেডি। ওকে, তো আজকের ভিডিও এখানে, পড়াই করতে থাকো খুব ভালোভাবে, আর সবাই মানে সবার শেষে অবশ্যই মনে করে লাইক, কমেন্ট এবং শেয়ার, অবশ্যই কমেন্ট তো অবশ্যই করবে, জরুর, যে কোনো কমেন্ট অ্যাকসেপ্টে রাজি আছি। ওকে, থ্যাংকস টু অল।